আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওটাতে আয়নীকরণ শক্তির যে ব্যতিক্রম সেটা পর্যায় 2 এবং পর্যায় 3 এর ক্ষেত্রে যে চারটা জায়গায় হয়, কেন হয় এই কারণটা ব্যাখ্যা করব। কারণ হচ্ছে পর্যায় সারণীর যখন আমরা পর্যায়ভিত্তিক ধর্ম এটা পড়াই বা তোমরা যখন পড়ো, তখন একটা জিনিসের সাথে তুলনা করে তোমরা হিসাব করো বা আমরাও এটাকে পড়াই যে পরমাণুর আকার যখন কমতে থাকে তখন আয়নীকরণ শক্তির মানও বাড়তে থাকে। বিষয়টা হচ্ছে খুব সিম্পল, হ্যাঁ, যে পারমাণবিক আকার যখন কমতে থাকবে, পরমাণুর আকার কমলে তার সর্ববহিস্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন বের করতে বেশি শক্তি লাগবে। তার মানে আমরা যখনই, আমি এটা টাইটেল দিয়েছি চেঞ্জেস অফ আয়নাইজেশন এনার্জি অ্যাক্রস দ্য পিরিয়ড, এটার মানে হচ্ছে যে একটা পিরিয়ডে বা একটা পর্যায়ে মৌলগুলোর ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জির পরিবর্তনটা কেমন করে হয়। যেমন ধরো, আমি তোমাদেরকে আগেই বলি আয়নাইজেশন এনার্জি এটা বিভিন্ন রকমের হতে পারে। সেটা কি কি? যদি আমি একেবারে সর্ববহিস্থ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন সরিয়ে ফেলি, তাহলে এটা হবে আয়নাইজেশন এনার্জি 1, বা এটাকে বলা হয় প্রথম আয়নীকরণ শক্তি। দ্বিতীয় ইলেকট্রনটা সরাতে গিয়ে যে শক্তিটা দরকার হবে সেটা দ্বিতীয় আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি 2। তো এই যে আয়নাইজেশন এনার্জি 1, 2, 3 এগুলোর ভ্যারিয়েশন আছে। মূল কনসেপ্টটা বুঝলে এটা খুব সহজ। তার মানে একটা পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকুক সেটা নিশ্চিতভাবে তার পারমাণবিক সংখ্যাই নির্ধারণ করবে। তার অ্যাটমিক নাম্বার, তার পারমাণবিক সংখ্যাই বলে দিবে যে তার কয়টা শেল আছে এবং সেই শেলগুলোর সাব শেলে কয়টা করে ইলেকট্রন আছে, অর্থাৎ এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটালে কয়টা করে ইলেকট্রন আছে। একটু মনে করার চেষ্টা করো, যদি কোনো পরমাণু সর্ববহিস্থ স্তরে যতটা ইলেকট্রনই থাকুক সেখান থেকে একটা ইলেকট্রন আমি কি করব? বের করব। তো ইলেকট্রন বের করতে গেলে শক্তির দরকার হবে। তো শক্তিটা কেন দরকার হয়? কারণ আমরা জানি এই শেলগুলোর ভিতরে যে ধনাত্মক আধান আছে, এই ধনাত্মক আধানটা ইলেকট্রনটাকে কি করে? আকর্ষণ করে। তাহলে এইখানের যে আকর্ষণগুলো আছে, এই আকর্ষণগুলো কিন্তু অর্থাৎ attractions between the atoms, attractions between the proton and electron is ongoing। এখান থেকে ইলেকট্রনটাকে বের করার জন্য শক্তির দরকার হবেই। আবার মজার ব্যাপার, ইলেকট্রন ইলেকট্রন কিন্তু পরস্পরের সাথে একটা বিকর্ষণ অনুভব করে। এই যে ইলেকট্রন ইলেকট্রন যেহেতু সমধর্মী আধান এবং এরা যে বিকর্ষণ করে, এই বিকর্ষণ এবং আকর্ষণের মধ্যে আয়নাইজেশন এনার্জিটাকে বোঝার দরকার আছে। যেমন ধরো, আমরা যখনই পারমাণবিক আকার এই শব্দটা উচ্চারণ করি বা এটাকে আমরা বলি অ্যাটমিক রেডিয়াস, খেয়াল করো, পারমাণবিক আকার। তো আমরা পর্যায় সারণীতে পড়েছি যে পারমাণবিক আকার মৌলের একটি পর্যায়ভিত্তিক ধর্ম, অর ইটস আ পেরিয়ডিক প্রপার্টিজ। একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমতে থাকে, তার মানে আয়নীকরণ শক্তি এটা কি মানে বাড়তে থাকবে? হ্যাঁ, এটা কিন্তু বলাই আছে, কিন্তু ব্যতিক্রমটা কোন জায়গায় দেখো। যদি তুমি পিরিয়ড নাম্বার 2 অর্থাৎ পর্যায় 2 এইটা হিসাব করো, তুমি দেখো এখানে কি কি আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং হচ্ছে নিয়ন। সবার শেষে কি? ফ্লোরিন এবং নিয়ন। তুমি যদি একটু খেয়াল করো, এই যে মৌলগুলা পর্যায় 2 না তোমাদের পরিচিত, তো তার উপরে এখানে কি আছে? হাইড্রোজেন আছে, আর এখানে আছে হিলিয়াম। এই তো, আমি যদি পিরিয়ডিক টেবিলের প্রথম 2টা পর্যায় নিয়ে কথা বলি, তার মানে এখানে হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে, হিলিয়াম 18 নম্বরে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এরপরে কি? ধর আমি একটু পর থেকে আসতেছি, এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। ধর একটু নিচেই লিখলাম, এটা পর্যায় 3, আমাদের সবার মুখস্থ। তার মানে এটা হচ্ছে পিরিয়ড, এটা হচ্ছে পিরিয়ড নাম্বার 3। এতে করে আমাদের কারো কোনো সমস্যা নেই, সন্দেহ নেই, এটা আমরা বুঝলাম। এখন আমি যখন হিসাব করি যে পরমাণুর আকারটা কিসের উপর নির্ভর করতেছে, লিথিয়ামের শেল বা শক্তি স্তর দুইটা, কিন্তু ওর সর্ববহিস্থ শক্তি স্তর একটা ইলেকট্রন আছে।
এদিকে নিয়নেরও শক্তি স্তর 2টা, কিন্তু ওর ইলেকট্রন আছে বাইরে 8টা। তাহলে সেই হিসাবে আমরা বলি যে লিথিয়ামের চাইতে নিয়নের বা লিথিয়ামের চাইতে বেরিলিয়াম, তারপরে বোরন, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এদের পারমাণবিক আকার পর্যায়ক্রমে কমে, রাইট? কমে, সেতে কোনো সমস্যা নেই। তার মানে এটা বড়, সাইজে বড়, তার চাইতে এটা ছোট, তার চাইতে ও ছোট, তার চাইতে ও ছোট। তখন আমরা এমন করে করে পারমাণবিক আকারের হিসাব করে বলি যে সবচেয়ে ছোট হচ্ছে নিয়ন এখানে, এবং সবচেয়ে বড় হচ্ছে লিথিয়াম এই পর্যায়ে। তার চাইতে ও একটু ছোট, ও একটু ছোট, তার চেয়ে একটু ছোট, এরকম করে আমরা বলি। কিন্তু যখন আমরা আয়নীকরণ শক্তির কথা বলবো, তখন কি আসলেই এটা এরকম ভাবেই পর্যায়ক্রমে হয়? না। বিষয়টা কেমন? তাহলে যেহেতু এটার চেয়ে এটা ছোট, তাহলে আয়নীকরণ শক্তির মান বেরিলিয়ামের বেশি হওয়ার কথা। তার মানে আমি যদি এখন এখানে লিখি যে এটা হচ্ছে আয়নীকরণ শক্তির যে হচ্ছে তুলনা, সেটা, তখন আমি বলবো যে লিথিয়ামের চাইতে বেরিলিয়ামের বেশি, ঠিক আছে? কিন্তু বেরিলিয়ামের চাইতে বোরনের হচ্ছে কম। কেন কম বলছি? আবার বোরনের চেয়ে কার্বনের বেশি, বোরনের চেয়ে কার্বনের বেশি, কার্বনের চাইতেও নাইট্রোজেনের বেশি আয়নীকরণ শক্তি, কিন্তু নাইট্রোজেনের চাইতে আবার অক্সিজেনের বেশি, অক্সিজেনের চাইতে ফ্লোরিনের বেশি, ফ্লোরিনের চাইতে নিয়নের বেশি। কি বেশি? আয়নীকরণ শক্তি, কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু কম। এখন গল্পটা হচ্ছে স্যার কেন এরকম হইল? এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা এই বোরন এবং কার্বনের সাথে কেন, সরি বেরিলিয়াম এবং বোরনের ক্ষেত্রে কেন, আর নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে কেন? এই কেনর উত্তরটা বুঝতে হবে ওদের ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করলে। একটু দেখো মনোযোগ দিয়ে, তুমি যখন চিন্তা করতেছো বেরিলিয়াম, একটু দেখো এই যে বেরিলিয়ামের কত 4, ইলেকট্রন কনফিগারেশন করলে 4 হয়। তার মানে এটা হচ্ছে 1s2 2s2, ডান। অর্থাৎ আমি যদি 1s2 2s2 হিসাব করি, তাহলে এই যে s এ যখন আমি ইলেকট্রন গুলাকে লিখি, তখন এই যে 2s এ আমরা 2 লিখি, এরকম ভাবে। অর্থাৎ খেয়াল করে দেখো ওর ইলেকট্রনটা, বেরিলিয়ামের ইলেকট্রনটা হচ্ছে 2s অরবিটালে, এবং 2টা ইলেকট্রন এমন ভাবে আছে যে ওইখানে খুব স্থিতিশীল। কিন্তু যখন আমি বোরনে যাব, বোরন, সেই বোরনের ক্ষেত্রে খেয়াল করে দেখো ওর কিন্তু হচ্ছে 5। তো 5 হওয়ার কারণে এই যে 1s2 2s2 2p1 হয়ে গেল, এই 1 হয়ে যাওয়ার কারণে ওর সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তরে আছে ঠিকই, কিন্তু পি অরবিটালে আছে, পি সাব শেলে আছে। এই কারণে এই বেরিলিয়ামের ক্ষেত্রে যা হয়, বোরনের ক্ষেত্রে একটু এক্সট্রা একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে এই 2s2 ইলেকট্রনের পরে ইলেকট্রনটা 2p অরবিটালে প্রবেশ করে, অর্থাৎ এই যে এখানে 2p অরবিটাল এখানে প্রবেশ করে। তো 2p অরবিটালের শক্তির যে ক্রম বা যেই পরিমাণ, সেটা বেশি। বেশি হওয়ার কারণে এইটা এমনিতেই ওর হায়ার এনার্জিতে থাকে, তাই এইটা বের করতে কম শক্তি লাগে। এখান থেকে একটা ইলেকট্রন বের করতে বেশি শক্তির লাগে। তার মানে এই ইলেকট্রনটা, আমরা তো একটা ইলেকট্রনই সরাবো। আয়নীকরণ শক্তির সংজ্ঞা কি? কোন মৌলের সর্ববহিস্থ শক্তি স্তর থেকে একটি করে গ্যাসীয় অবস্থায় 1 মোল ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তির দরকার হয়, এবং এই শক্তিটার প্রকাশ হচ্ছে কি কিলো জুল পার মোল। এটা হচ্ছে কিলো জুল পার মোল। ক্লিয়ার? কিলো জুল পার মোলে আমরা হিসাব করি। তো এখন এই একটা ইলেকট্রন সরাইতে যে শক্তি লাগবে, এই শক্তির মান বেশি শক্তি লাগে, কারণ এই স্থিতিশীল অবস্থায় এস অরবিটাল থেকে ইলেকট্রন সরাতে যতটুকু শক্তি লাগে, তার চাইতে পি অরবিটালের ইলেকট্রনটা সরে যাওয়াটা ইজি। তাই নিশ্চিতভাবে বেরিলিয়ামের চাইতে বোরনের আয়নীকরণ শক্তির মান কম। যদিও বেরিলিয়ামের চাইতে বোরনের অ্যাটমিক সাইজ ছোট, কিন্তু বোরনের আয়নীকরণ শক্তির মান কম। কারণ হচ্ছে এটা, এই যে এটা কারণ। আবার ঠিক একই ভাবে তুমি যদি নাইট্রোজেনেরটাও চিন্তা করো,
বা অক্সিজেনেরটাও চিন্তা করো, নাইট্রোজেন এবং অক্সিজেন একসাথে। খেয়াল করে দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়, 5 6 7, তার মানে এটা হচ্ছে 7, তার মানে এটা কি 1s2 2s2 2p3, ঠিক আছে 3। তার মানে কি এখানে হচ্ছে এই যে s অরবিটালে দুইটা ইলেকট্রন, 2s এ হচ্ছে দুইটা ইলেকট্রন, 2p তে গিয়ে কি হয়, এই যে 2px এইটা, 2py এইটা, 2pz, তার মানে এখানে একটা করে ইলেকট্রন কিন্তু অলরেডি দেয়া আছে। এই যে একটা করে ইলেকট্রন অলরেডি আছে, এই অবস্থাটা কিন্তু একটা স্টেবল, স্থিতিশীল অবস্থা। এখান থেকে একটা ইলেকট্রন বের করে ফেলতে যতটুকু শক্তির দরকার হবে তার চাইতে কম শক্তির দরকার হবে অক্সিজেনে। কেন? কারণ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। তো অক্সিজেনের যখন পারমাণবিক সংখ্যা 8 হয় তখন দেখো 1s2 2s2 2p4। এখন আমি পি অরবিটাল টাকাচ্ছি, এই যে পি অরবিটাল, এই পি অরবিটালের খেয়াল করে দেখো এই যে এখানে এটা হচ্ছে px, এটা হচ্ছে py, এটা হচ্ছে pz। তো এখানে অলরেডি কিন্তু 3টা করে ইলেকট্রন থাকার পরেও আরো একটা আছে, যেহেতু 2p4, ওই 4 ইলেকট্রনটা এখানে থাকে। যখন সে এখানে থাকে তো এই জোড়া ইলেকট্রন দুইটা কিন্তু পরস্পরের মধ্যে একটা বিকর্ষণ কাজ করে। এই বিকর্ষণ কাজ করার জন্য এখান থেকেই কিন্তু ইলেকট্রনটা বের হবে, এখান থেকে। এই কারণে এই সাবশেল গুলোর মধ্যে অর্থাৎ px py pz অরবিটালে যখন ইলেকট্রনগুলো এককভাবে থাকে, অযুগ্ম অবস্থায় থাকে, এটা একটা স্থিতিশীল অবস্থা। কিন্তু এইখানে একটু পরিমাণে ইলেকট্রন যেহেতু জোড়ায় জোড়ায় থাকে, এই জোড়ায় থাকার কারণে এই এক্স অরবিটাল থেকে ইলেকট্রনটা বেরোতে কম শক্তি লাগবে ওর চাইতে কম শক্তি লাগবে, এখানে কম শক্তি লাগবে, এখানে বেশি শক্তি লাগবে। এই কারণে আয়নীকরণ শক্তির মান অক্সিজেনের চাইতে নাইট্রোজেনের বেশি। তার মানে শক্তির পরিমাণ আমরা হিসাব করব তার পারমাণবিক সংখ্যার পর আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব তখন টের পাবো যে এই বোরনের চাইতে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি এবং অক্সিজেনের চাইতে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান বেশি। এবং এটাই সত্য, কারণ কি ইলেকট্রন বিন্যাস। নাইট্রোজেনের পি অরবিটালের 3টা অংশেই px py pz এ একটা করে ইলেকট্রন অলরেডি থাকে, আর এইখানে px এ ডাবল ইলেকট্রন থাকার কারণে এদের মধ্যে যে একটা বিকর্ষণ হয়, এই বিকর্ষণ থেকে এটাকে সরাইতে কম শক্তি লাগে। সুতরাং অক্সিজেনের চাইতে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান বেশি। কি বোঝা গেল? এখন আমি যদি এগুলাকে একক হিসাবে লিখি, এটা কিন্তু একটা মানে এটা পরীক্ষায় আসলে তোমাদের কিন্তু পারা উচিত। যদিও ব্যাখ্যাটা এসএসসি লেভেলের জন্য না, কিন্তু এসএসসি লেভেলের এটা একটু তোমাদের জানা উচিত হবে। যে আমি যদি এখন শক্তির ক্রম হিসাব করি, শক্তির ক্রম, তাহলে ধরো আয়নীকরণ শক্তি, এটা একটু মুছি, হ্যাঁ এই ব্যাখ্যাটা আমি যে দিয়েছি এটা একটু মুছি। তুমি খেয়াল করে দেখো লিথিয়ামের আয়নীকরণ শক্তি কত জানো? 520 কিলোজুল পার মোল। এই যে এটা হচ্ছে 520 কিলোজুল পার মোল। বেরিলিয়ামের হচ্ছে 899 কিলোজুল পার মোল। বেরিলিয়ামের হচ্ছে 899, 899। কিন্তু বোরনের কত? বোরনের হচ্ছে 801 কিলোজুল পার মোল। কার্বনের হচ্ছে 1086 কিলোজুল পার মোল। এরপরে নাইট্রোজেনের হচ্ছে 1503, 1503 কিলোজুল পার মোল। সেক্ষেত্রে অক্সিজেনের কত কম হবে? অক্সিজেনের হচ্ছে 1314, তার মানে এটার হচ্ছে 1314 কিলোজুল পার মোল। বাট ফ্লোরিনের বেশি, ফ্লোরিনের হচ্ছে 1515, ফ্লোরিনের হচ্ছে 1515 কিলোজুল পার মোল, আর নিয়নের হচ্ছে 2021। তার মানে 82021 এই যে কিলোজুল পার মোল, এটা হচ্ছে পর্যায় নাম্বার 2 এর আয়নীকরণ শক্তির হিসাব। তুমি তাকায় দেখো পরিবর্তনটা কোথায়? পরিবর্তনটা এখানে। এই যে দেখো বেরিলিয়ামের চাইতে বোরনের হচ্ছে কম, আবার নাইট্রোজেনের চাইতে অক্সিজেনের কম। সুতরাং যদিও নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের পারমাণবিক ব্যাসার্ধ কম, কিন্তু আয়নীকরণ শক্তি বেশি না।
আয়নীকরণ শক্তি অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনেরই বেশি। ঠিক একইভাবে আমি যদি এই যে সিলিকন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হিসাব করে দেখি, তখন এখানে একটা ব্যতিক্রম পাবো, এবং এই ব্যতিক্রমটা ঠিক সেম তোমরা এখন যেটা বুঝলা, যদি আমার বিশ্বাস তোমরা বুঝে থাকো তাহলে পরিবর্তন হওয়ার কথা না। সেই পরিবর্তনটা কি দেখো, এই যে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে সোডিয়ামের চাইতে ম্যাগনেসিয়ামের বেশি, সত্য আয়নীকরণ শক্তি বেশি, কিন্তু ম্যাগনেসিয়ামের চাইতে অ্যালুমিনিয়ামের বেশি। ঠিক একই কারণে বেশি। অ্যালুমিনিয়ামের চাইতে সিলিকনের বেশি, মানলাম। সিলিকনের চাইতে ফসফরাসের বেশি, তাও সত্য। কিন্তু ফসফরাসের চাইতে সালফারের আয়নীকরণ শক্তি কম। তার মানে এটা হচ্ছে এইরকম হবে, সালফারের চাইতে ক্লোরিনের আবার বেশি, আর্গনেরও বেশি। তার মানে পরিবর্তনটা কয় জায়গায়? দুই জায়গায়। এই যে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম, এদের মধ্যে পরিবর্তন, ফসফরাস আর সালফারের মধ্যে পরিবর্তন। ঠিক একই কারণে পরিবর্তন। তুমি যদি হিসাব করো যে স্যার কত হইল, তুমি দেখো সোডিয়ামের আয়নীকরণ শক্তি, মানে প্রথম আয়নীকরণ শক্তি, আয়নাইজেশন এনার্জি 1, সোডিয়ামের হচ্ছে 496। এই যে সোডিয়াম, এদের আয়নীকরণ শক্তি হচ্ছে 496। ম্যাগনেসিয়ামের কত জানো? বেশি, 738। ম্যাগনেসিয়ামের হচ্ছে 738, কিন্তু অ্যালুমিনিয়ামের কম। অ্যালুমিনিয়ামের হচ্ছে 578, সিলিকনের হচ্ছে 789, 789। তার তুলনায় ফসফরাস বেশি, 1012, কিন্তু সালফারের একটু কম, 1000 হবে। সালফারের হচ্ছে 1000। ক্লোরিনের আবার 1251, ক্লোরিনের হচ্ছে 1251, ওর হচ্ছে 1521। এখন এই যে ডেটা, এই ডেটা হচ্ছে ক্লিয়ারলি প্রুফ করে যে এই যে মানে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি অ্যালুমিনিয়ামের চাইতে বেশি। এখন কারণ কি? কারণ সেই ইলেকট্রন বিন্যাস। তুমি খেয়াল করে দেখো, ম্যাগনেসিয়ামের মানে ইলেকট্রন বিন্যাসটা কত? 12। তার মানে যদি 12 হয়, তা দেখো 12 হলে কি হবে? 1:2:2 2p6, এটা তো 10। তাহলে এই যে ম্যাগনেসিয়ামের দেখো, ম্যাগনেসিয়ামের হচ্ছে 1:2:2 2p6 3s2, কিন্তু অ্যালুমিনিয়ামের কি? অ্যালুমিনিয়ামের হচ্ছে যেহেতু 13, তাহলে এদের হবে হচ্ছে 1:2, এই যে দেখো 1:2:2s2 2p6 3s2 3p1। এই যে পি অরবিটালে ইলেকট্রনটা গেল অ্যালুমিনিয়ামের, এই এস অরবিটালের এই যে 3s এর এইখানে যে জোড়া ইলেকট্রন, এখান থেকে একটা ইলেকট্রন সরাইতে যতটুকু শক্তি লাগবে 738 কিলোজুল পার মোল, সেখান থেকে এই পি অরবিটালের একটা একক ইলেকট্রন সরাইতে শক্তি কম লাগবে 578 কিলোজুল পার মোল। ম্যাগনেসিয়ামের এই দুইটা জোড়া অবস্থায় আছে ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরের সাবশেলে এস অরবিটালে, এই দুইটা থেকে একটা সরাইতে শক্তি লাগবে হচ্ছে 738, আর এই যে একটা সিঙ্গেল আছে অ্যালুমিনিয়ামের 578। ঠিক একইভাবে ফসফরাস সালফারের গল্পটা আছে। ফসফরাস সালফারের ক্ষেত্রে হিসাব করো, ফসফরাসের ক্ষেত্রে তুমি হিসাব করে দেখো যে ফসফরাসের কত? 15। তো 15 যদি হয়, সেই 15 এবং হচ্ছে 16 হিসাবটা করো, তুমি অ্যান্সার পেয়ে যাবা যে কেন এটা পরিবর্তনটা হচ্ছে। এখন ঘটনা হচ্ছে, বলে স্যার আপনি এখন তাহলে এই টিউটোরিয়ালটা কেন দিচ্ছেন? আগের অবস্থাটা হচ্ছে যে মানে একটা টিউটোরিয়াল দিয়ে তো সব কভার করা যায় না। রিসেন্টলি স্টুডেন্টদের ভিতরে একটা কনফিউশন বা একটা চিন্তা তৈরি হয়েছে, তাহলে স্যার আমরা তো পড়েছি যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, বুঝলাম, তাহলে এই যে মাঝে মধ্যে কমে যায়, নাইট্রোজেনের চাইতে অক্সিজেনের কম, বেরিলিয়ামের চাইতে বোরনের কম, ম্যাগনেসিয়ামের চাইতে অ্যালুমিনিয়ামের কম, ফসফরাসের চাইতে সালফারের কম, তাহলে সত্য কোনটা? এটাই সত্য। তাহলে এখন যদি হিসাব হয় যেন ফসফরাস হিসাব করো 15, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p3। এই যে p3, সেম ঘটনা আগেরটার মতো, যে এই p অরবিটালে কি থাকে? এই যে p অরবিটালে 3টা অযুগ্ম ইলেকট্রন থাকে, যেটা খুব স্টেবল। এখান থেকে একটা ইলেকট্রন সরাইতে যে শক্তিটা লাগে
সেটা হচ্ছে 1012 কিলোজুল পার মোল। সালফারের ক্ষেত্রে যেটা হয়, সালফার যেহেতু 16, তাহলে লাস্টে গিয়ে কি হবে, লাস্টে গিয়ে হবে 3p4 সালফারের। তখন এই p অরবিটালের এই যে দেখো এখানে কিন্তু ইসে থাকে, এই যে 1 2 3 4, তাহলে এই যে জোড়া ইলেকট্রন, এই জোড়া ইলেকট্রন থেকে একটা সরাইতে শক্তি একটু কম লাগে, কার তুলনায়, এইটার তুলনায়। এই যে দেখো 1012 আর 1000, এই হচ্ছে কারণ। তো আমি একটা আলাদা করে এই টিউটোরিয়ালটা বানালাম শুধুমাত্র এইটা বোঝানোর জন্য যে যখনই আমরা পিরিয়ড নাম্বার 2, তুমি একটু স্টাডি করলে পাবা যে একই পর্যায়ের বাম থেকে ডানে আয়নীকরণ শক্তির মান একটু ভ্যারি করে। এটা সরাসরি পারমাণবিক আকারের সাথে সম্পর্কিত বললে একটু গলত থাকবে, যে হ্যাঁ এই যে পরিবর্তনটুকু হয় হচ্ছে এই কারণে। এটা যদিও জিনিসটা একটু সূক্ষ্ম, বাট ইজি, না পারার কোনো কারণ নাই, ঠিক আছে। এখন আমি যদি এটাকে একটা গ্রাফ আকারে প্রেজেন্ট করি, এটা মন থাকবে। এটা তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, লিখতে পারো, বুঝতে পারো, যেভাবে ইচ্ছা তোমরা চিন্তা করতে পারো, করে আমাকে জানাইও তোমাদের মতামতটা। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিষয়টা, এই বিষয়টাকে যদি আমরা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেই, দেখো এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিলে বিষয়টা এমন হবে যে জিনিসটা তোমার চোখের সামনে একেবারে ভিজুয়ালাইজ হবে, এবং ভিজুয়ালাইজেশনটা আমার কাছে খুব ভালো লাগে। আমি ব্যক্তিগতভাবে গ্রাফটাকে পছন্দ করি, কারণ হইলো গ্রাফ জিনিসটাকে সহজ করে, ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা খুব সুন্দর করে দেয়। যেমন ধরো আমি যদি একটু হিসাব করি এরকম, যে আমি আয়নাইজেশন এনার্জি অ্যাক্রস দ্য পিরিয়ডের ক্ষেত্রে ধরো যে আমি এই চিন্তা করছি যে আমি এখান থেকে এখানে একটা তোমাদেরকে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখাবো, যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে হোপফুলি তোমাদের কাছে ক্লিয়ার থাকবে জিনিসটাকে কিভাবে মনে রাখতে হয়। ধরো আমি হিসাব করলাম, এটা হচ্ছে 400 কিলো জুল পার মোল, এটা 800, তাহলে এটা হচ্ছে 1200, তাহলে এটা 1600, তাহলে এটা 2000, আর এটা হচ্ছে 2400। এবং এই পুরা হিসাবটা হচ্ছে, এটা হচ্ছে কিলো জুল পার মোল, ঠিক আছে, কিলো জুল পার মোলে। এখন তুমি যদি হাইড্রোজেনের কথা চিন্তা করো, হাইড্রোজেনের আয়নাইজেশন এনার্জি কত জানো? 1312। হাইড্রোজেনের হচ্ছে 1312 কিলো জুল পার মোল। আর হিলিয়ামের হচ্ছে 2370। হিলিয়ামের হচ্ছে 2370। এই উভয়টাই হচ্ছে কিলো জুল পার মোল। তার মানে হাইড্রোজেনটাকে আমি যদি হিসাব করি, তাহলে হাইড্রোজেন পড়বে কোথায়? এই যে 2370, মানে এই যে এখানে ধরো এই হচ্ছে হাইড্রোজেন, তার একটু উপরে, সরি হাইড্রোজেন হচ্ছে 1312, দুঃখিত, হাইড্রোজেন 1312, তার মানে 1200 যেখানে, এইখানে হচ্ছে ধরো হাইড্রোজেন, তার একটু উপরে চলে যাবে এই যে এখানে, এই হচ্ছে হিলিয়াম। 2370, সরি 2400 একটু নিচে হবে, দুঃখিত, মানে 2400 একটু মানে নিচে বরাবর আমি একটু লিখছি, এই হচ্ছে হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম। এরপরে আমি যখন সোডিয়ামের কথা চিন্তা করব, সোডিয়ামের কিন্তু 496, এই যে 496 বড় 400 একটু আগে, তো ধরো এই যে এটা হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের পরে হচ্ছে ম্যাগনেসিয়াম 738, এই যে ধরো একটু উপরে গেল, এই যে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামটা এই যে একটু নিচে আসবে, এই যে অ্যালুমিনিয়াম হচ্ছে 538, এই যে নিচে আসলো, এটাই হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। এবং অ্যালুমিনিয়ামের থেকে একটু ফসফরাস উপরে থাকবে, সরি অ্যালুমিনিয়ামের পরে সিলিকন, অ্যালুমিনিয়াম সিলিকন, দুঃখিত, সিলিকন, এই যে দেখো এই হচ্ছে সিলিকন। সিলিকনের একটু উপরে থাকবে হচ্ছে ফসফরাস, তার একটু নিচে হচ্ছে সালফার, তার একটু উপরে হচ্ছে ক্লোরিন, তার উপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে আর্গন। আবার তুমি যদি, এটা কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে ঠিক একই ভাবে আমরা যদি হচ্ছে ওই গ্রুপ 2 হিসাব করতাম বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, পরে ঠিক এমন একটা আমি গ্রাফ পাইতাম, যে ধরো এই হচ্ছে বেরিলিয়াম,
সরি বেরিলিয়ামের হচ্ছে 500, লিথিয়ামের হচ্ছে 520। তো 520 মনে করো যে এই হচ্ছে লিথিয়াম, তারপরে এই হচ্ছে বেরিলিয়াম, তারপরে হচ্ছে বোরন, লিথিয়াম বেরিলিয়াম বোরন, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, এরপরে নাইট্রোজেনের পরে হচ্ছে এই যে অক্সিজেন, এরপরে হচ্ছে ফ্লোরিন, এরপরে হচ্ছে নিয়ন। গ্রাফটা এই ধরনের হবে। তুমি একটু চিন্তা করে দেখো যে এই হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, বেরিলিয়াম, বোরন, কার্বন, না সরি, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। আর এই হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তার মানে আমার পরিবর্তনটা কোন জায়গায়? পরিবর্তনটা হচ্ছে এই যে বেরিলিয়াম আর বোরনের মধ্যে, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে, নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে, ফসফরাস এবং সালফারের মধ্যে। এই জায়গাগুলোতে পরিবর্তন। কারণ গ্রাফ ঠিকই আছে, পারমাণবিক আকারের সাথে সাথে এটা বাড়তে থাকে, মানে পারমাণবিক আকার কমতে থাকে, আয়নাইজেশন এনার্জি বাড়তে থাকে। তো ওই যে এখানে হচ্ছে এই হচ্ছে হাইড্রোজেন টু হিলিয়াম, হিলিয়ামের পরে এই যে লিথিয়াম, লিথিয়ামের পরে এই হচ্ছে বেরিলিয়াম, বোরন, এই হচ্ছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। সো আমি যখন এলিমেন্টের সাথে আয়নাইজেশন এনার্জির একটা চার্ট করব বা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে চিন্তা করব, এমন হবে। কঠিন? কঠিন না, সোজা। হাইড্রোজেনের হচ্ছে 1312, হিলিয়ামের হচ্ছে 2370। ঠিক এরকম ভাবে আমি যেগুলো লিখে দিছি এগুলাই আমার তরফ থেকে আমার বুদ্ধিমত্তা অনুসারে তোমাদের জন্য আয়নীকরণ শক্তির ক্রমের যে ব্যতিক্রম, এই ব্যতিক্রমটা একটু তোমরা মনে রাখবা। জাস্ট এটা মনে রাখবা যে আয়নীকরণ শক্তির পরিবর্তনটা কোথায়, এই যে এখানে, যে বেরিলিয়ামের চাইতে বোরনের আয়নীকরণ শক্তি বেশি, আবার নাইট্রোজেনের চাইতে অক্সিজেনের বেশি। ঠিক তেমন ভাবে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি অ্যালুমিনিয়ামের চাইতে বেশি, আর ফসফরাসের আয়নীকরণ শক্তি সালফারের চাইতে বেশি। আয়নীকরণ শক্তির এই জায়গাগুলোতে ব্যতিক্রম আছে, আরো আছে পিছনে, এরপরের যে গ্রুপগুলো, এরপরের যে পর্যায়গুলো, সেখানেও ব্যতিক্রম আছে। আমি আপাতত এই তোমার পিরিয়ড নাম্বার 2 এবং পিরিয়ড নাম্বার 3 ব্যাখ্যা করলাম। মন থাকবে? পারা যাবে? যাবে? সো এই হচ্ছে ইন শর্ট আয়নীকরণ শক্তির ব্যতিক্রমের টিউটোরিয়াল। দেখা হবে পরের ভিডিওগুলোতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে পড়াশোনা করো, নিশ্চিন্তে নির্দ্বিধায় পড়ো। আল্লাহ হাফেজ।